বাংলাদেশটা প্রতিদিনই যেন উত্তাল, আজ এই ইস্যু কাল সেই ইস্যু। হঠাৎ করে গতকাল থেকে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। খুব ছোট্ট একটা গ্রুপ তার বাসার সামনে বসে কিছু স্লোগান দিচ্ছে, এবং কিছু ভাষা খুবই আপত্তিকর। আমি অবাক হয়ে গেলাম, আমাদের নিউ জেনারেশন মানে কি সব ভাষা ব্যবহার করছে সেটা। এসব বিষয় নিয়ে আমরা আমাদের প্রিয় একজন মানুষ রোকেয়া প্রাচী, তার সাথে কথা বলবো। রোকেয়া প্রাচী, আপনাকে শুভেচ্ছা। জি, আপনাকেও শ্রদ্ধা, ধন্যবাদ। রোকেয়া প্রাচী, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সর্বশেষ যেভাবে আক্রমণ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, আপনি কিভাবে দেখেন বিষয়টা? আপনি কি স্পর্শ করে আপনাকে বিষয়টা? মানে আজকে পর্যন্ত যেটা ঘটেছে, সেই ঘটনাটা যদি চিন্তা করি যে একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি, যিনি একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ওনার জায়গাটা কিন্তু যেন তেন নয়। ওনার মতো একজন ব্যক্তি যাকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে থাকবার কারণে, এবং উনি বঙ্গবন্ধুর সম্পর্কেও খুব পজিটিভ, এবং উনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এ প্রশ্নে ওনাকে আমরা দেখেছি আপোষহীন। এটাই ওনার অপরাধ। এবং সেই কারণে ওনাকে ওনার নিজের দল থেকে প্রথমে আমরা দেখলাম শোকজ করেছে, এবং শোকজের মধ্যে সেই চিঠির মধ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই ভাষা এবং এনসিপির লোকজন ওনাকে যে ভাষায় ওনার প্রতি রাগ, আক্রোশ প্রকাশ করেছে, ভাষাগুলো একই রকম। এবং ওনার বাসার সামনে মব বাহিনী বসে যেরকম নোংরা ভাষায় ওনাকে ওনার বিষয় বলছিল, এই তিনটি ভাষাকে যদি আমরা পর্যালোচনা করি, খুবই কাছাকাছি। দুঃখজনক হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধা, তার নিজের দল তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে অত্যন্ত অসম্মানজনকভাবে, এবং এনসিপির মতো কতগুলো জঙ্গি, সন্ত্রাসী, অনিবন্ধিত একটি রাজনৈতিক দল যারা ইউনূসের ছত্রছায়ায় ক্ষমতা দেখাচ্ছে, তাদের প্ররোচনায় বিএনপি কারণ দর্শানোর নোটিশ করেছে। এবং আজকে ওনার বাসায় যখন মব বাহিনী গেছে, উনার নিজের রাজনৈতিক দল উনার পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি। আমরা ধরে নিলাম যে রাজনৈতিক বিবেচনায় একটি রাজনৈতিক দল তার দলের একজনকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে, এটি রাজনৈতিক গঠনতন্ত্র বা শিষ্টাচারের মধ্যে পড়ে, ধরে নিলাম। কিন্তু যখন ওনাকে ওনার বাসার সামনে মব যাবে, ওনাকে হুমকি দিবে, ওনাকে আক্রান্ত করবার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন ওনার রাজনৈতিক দল ওনার পাশে থাকছে না। আমরা দেখেছি সারা বাংলাদেশ, শুধু না সারা পৃথিবীর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সমর্থক যারা, প্রত্যেকেই কিন্তু ওনার পক্ষে একটি কথাই বলেছে যে আমরা আপনার সাথে আছি, এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কিছু হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে। অর্থাৎ উনি এখন শুধু আর রাজনৈতিক ব্যক্তি নন, উনি একজন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন। এবং উনার পাশে বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর যে সকল মানুষের মধ্যে সভ্যতা রয়েছে, প্রত্যেকে উনার পাশে দাঁড়িয়েছে। এবং আজকে উনাকে যেভাবে অসম্মান করা হয়েছে, সেটা অর্থাৎ এই অসম্মানটা আসলে প্রকৃত অর্থে বাংলাদেশকে করা হয়েছে। এবং গতকালকে উনাকে কারণ দর্শানোর নোটিশ, গতকালকে উনাকে অসম্মানজনক বক্তব্য, আজকে পর্যন্ত। এবং আমরা দেখছি গতকালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনার দলের রাজনৈতিক বর্ষিয়ান নেতারা হাস্যোজ্জ্বলভাবে হাত মিলাচ্ছেন, এনসিপির সাথে হাস্যোজ্জ্বলভাবে হাত মিলাচ্ছেন, ইউনূসের বৈঠকে যাচ্ছেন। কিন্তু আমরা আরেকটি চিত্র দেখলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা সেই বিএনপির রাজনৈতিক দলের একজন সিনিয়র মোস্ট হওয়ার পরও তিনি কিন্তু আক্রান্ত, নির্যাতিত, অপমানিত, এবং উনাকে উনার প্রাণনাশের হুমকি, উনাকে অ্যারেস্ট করা হোক, নানাবিধ বক্তব্য, সেগুলো উচ্চারণ করবার মতো নয়। তা আমরা ধরে নিচ্ছি যে উনার পাশে উনার রাজনৈতিক দল নেই, বা এই সকল
অপকর্মের মধ্যে অপকর্মগুলোকে বিএনপি সমর্থন করছে। তাই আমাদের কাছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আমার বাবা যেমন একজন মুক্তিযোদ্ধা, আমার চাচারা যেমন মুক্তিযোদ্ধা, আমাদের শহীদদের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে তিনি আমাদের কাছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতীক। আমরা উনার সাথে আছি। এখন আমাদের দায়িত্ব, আসলে এই বিষয়ে কথা বলার দায়িত্ব এখন আমাদের। রোকেয়া প্রাচী, সর্বশেষ কি ওনার সাথে আপনার বা আপনার ঘনিষ্ঠ কারো কথা হয়েছে খুব তাড়াতাড়ি? ফজলুর রহমান ভাইয়ের কথা বলছেন? জি জি জি। আমার একজনের, আমি নাম প্রকাশ না করে বলছি, উনিও অনেক বর্ষিয়ান মুক্তিযোদ্ধা। ওনার সাথে আমার যখন কথা হচ্ছিল তখন উনি বলছিলেন যে আজকে, উনি খুব মন খারাপ করে বলছিলেন যে আজকে ভোরবেলা ওনার ঘুম ভেঙেছে, উনি শুনেছেন যে ফজলুর রহমান স্যারের বাসার সামনে মব গেছে, এবং এটা শোনার পর উনি খুবই আক্রান্ত হয়ে গেছেন, মানসিকভাবে ওনার কষ্ট হচ্ছিল। তারপর ওনারা সব মুক্তিযোদ্ধারা বিভিন্ন জনকে ফোন করছিলেন এবং ওনারা চেষ্টা করেছেন কি ব্যবস্থা নেওয়া যায়, সেনাবাহিনীকে ফোন করা, পুলিশকে ফোন করা। তো সেই চেষ্টাটা ওনার অন্য সহযোদ্ধারা করেছেন, মুক্তিযোদ্ধারা করেছেন। তো আমরা সকলের সাথে কথা বলে যেটা বুঝলাম যে মুক্তিযোদ্ধারা মানসিকভাবে আক্রান্ত এখন। শারীরিকভাবে তো আক্রান্ত হয়েছেনি, সনদ বাতিল হয়েছে, এই সব কিছুর পরও কিন্তু মুক্তিযোদ্ধাদের, আমি আমার বাবাকে যদি অনুভব করি, আমার মনে হচ্ছে সবকিছুর পরও কিন্তু একটা গৌরবের, একটা অহংকারের জায়গা থাকে যে আমি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু সেই মুক্তিযোদ্ধার বাসার সামনে যখন অশ্লীল গালিগালাজ, অশ্লীল বক্তব্য এবং মব যায়, তখন কিন্তু আসলে সেই জায়গাটা ভেঙে যায়। এবং তখন মনে হয়, উনি যে প্রশ্নটা করছিলেন পরবর্তীতে প্রেস কনফারেন্সে যে আমি কাদের জন্য যুদ্ধ করেছি, তো উনার সহযোদ্ধা যাদের সাথে আমার কথা হয়েছে, উনারই বয়সী বর্ষিয়ান, উনারাও বলছিলেন যে তবে কি আমরা ভুল করেছিলাম, বা আমরা কি প্রথম ভুল করেছি এই মানুষের, এই জাতির জন্য যুদ্ধ করে? বঙ্গবন্ধু কি তাহলে ভুল করেছেন? আমরা ভুল করেছি? তাহলে আমরা কি এই ভুলটা করেছি? কেন রাজাকার আলবদর আল শামদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম? যদি জানতাম তাদের বংশধর, তারা শাখা প্রশাখায় বৃদ্ধি পেয়ে আজকের মতো এরকম মানে ভয়ঙ্কর দানবে রূপ নিবে, তাহলে তো তখনই আমরা হানাদার বাহিনীর সাথে সেই রাজাকার আলবদর আল শামসকে নিশ্চিহ্ন করে দিতাম, বাংলাদেশকে প্রকৃত অর্থে মুক্ত করে দিতাম। তখন আমরা তো ভাবিনি, আমরা নিষ্ঠুর হতে পারিনি আমার বাংলাদেশি আরেকটা ভাইয়ের প্রতি। কিন্তু এখন মনে হচ্ছে ওরা তো আমাদেরকে সেই সময়ের ইতিহাস ওরা ভোলেনি। ওরা বাংলাদেশ যেহেতু চায়নি, কাজে আমরা বাংলাদেশের পক্ষে লড়াই করেছি, ওরা ওই গ্লানি, ওই হিংসা বিদ্বেষ, ওখান থেকে ওরা সরেনি। ওরা এখন ওই পশ্চিম পাকিস্তান, ওই পাকিস্তানি মিলিটারিদের যে দোসর, সেখানেই রয়ে গেছে। এবং কালকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে একজন মুক্তিযোদ্ধার যে হাহাকার আমরা দেখেছি, এবং সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এর সাথে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ একদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান দেখছি, একদিকে পাকিস্তানের মানুষজন এসে বলছে আপনারা মন পরিষ্কার করেন। আমরা মন পরিষ্কার কেন করব? আমার এই মন পরিষ্কার নিয়ে আমি পরবর্তীতে বলবো। আমি শুধু মানে মুক্তিযোদ্ধাদের অনুভূতিটা আগে বলি। তা আমার যাদের সাথে পরিচয় আছে, যার প্রত্যেকেই আমাকে মানে, এবং মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা, সকলকে মনে হচ্ছিল খুব অসহায়। মানে এক ধরনের অসহায়ত্বটা এরকম না যে আমরা যুদ্ধ করতে ভয় পাই, আমরা ঝাঁপিয়ে পড়তে ভয় পাই, আমরা প্রতিরোধ করতে ভয় পাই, তা নয়। একটা কষ্ট থাকে যে আমার পিতাকে যখন অপমান করে, সেটা কিন্তু একটা কষ্টে। রোকেয়া প্রাচী, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি কিছু ভিডিও ক্লিপিং দেখছিলাম। ওই জায়গায় খুব অল্প কয়েকজন ছেলে মেয়ে বসা আছে, ওই একটা মেয়ে যে ভাষায় কিছু স্লোগান উচ্চারণ করছে, আমি অবাক হয়ে গেলাম যে স্লোগান তো আমাদের খুব চমৎকার চমৎকার স্লোগান আছে, আমাদের আমাদের প্রতিবাদের স্লোগান আছে, নানা স্লোগান আছে। স্লোগানের মানটা কোথায় চলে গেল? প্লাস হচ্ছে সার্জিস আলমের একটা বক্তব্য নিয়ে একটা পোস্ট কার্ড দেখলাম এক জায়গায়, সেখানে কিন্তু এমন ভাষা ব্যবহার করা হয়েছে। বিএনপি তার পাশে গিয়ে দাঁড়ায়নি, বা যে যে ইয়েটা করছে। আচ্ছা, আরেকটা যে অন্যদিকে একটু যাই, উনি অনেকদিন 5 আগস্ট পর থেকে কথা বলছিলেন বোল্ডলি, বা দু একজন তাদের একজন বলছিলেন, আপনার কি কখনো মনে হয় নাই
যে উনি যেখান থেকে কথা বলছেন উনি তো একটা দলের নেতা, উনি ওই দলকে ওন করেন, ওই দলের চেয়ারপারসনের উপদেষ্টা, তার এসব বক্তব্য কি ওই দলটাকে ধারণ করতে পারে? উনি 5ই আগস্ট পরবর্তী সময় খুব স্পষ্ট করে কিন্তু বলেছেন যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। এবং একজন প্রকৃত বাংলাদেশী বা দেশপ্রেমিক নাগরিকের এটাই বলার কথা। আমরা কিন্তু একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে যে কথা শোনা উচিত সে কথাই শুনেছি, এবং মুক্তিযোদ্ধারাই যে আমাদের মানে আসল শক্তির জায়গা, মুক্তিযুদ্ধ 1971 সাল উনি যেভাবে বলেছেন সেটাই হয়েছে কাল। এবং আমার তখনও কিন্তু মনে হয়েছে যে ওনার বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা তারা নিতে পারে, কিন্তু উনি নিজেও সেটা জানতেন। মানে এই বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে সকলে জেনে বুঝেই প্রতিবাদ করেছে। উনি উনি একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ। উনি জানতেন যে উনার উপরে হামলা হবে, মামলা হবে, উনাকে হুমকি দেওয়া হবে। উনি সবই জানতেন নিশ্চয়ই, আমি বিশ্বাস করি। কিন্তু উনি তো যেহেতু এই 3টি প্রশ্ন কোনো আপোষ নেই, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, এবং উনি কোনো অন্যায়কেও প্রশ্রয় দেওয়ার কথা বলেন। উনি কিন্তু প্রত্যেকটা ইস্যুতে যেখানে অন্যায় হয়েছে উনি কথা বলেছেন। তো একজন মুক্তিযোদ্ধা সেটাই করবেন। হয়তো অন্য মুক্তিযোদ্ধারা বলতে পারছেন না, ওনাকে সমর্থন করছেন, কিন্তু এটাই তো বলার কথা একজন দেশপ্রেমিক নাগরিকের, একজন মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে 9.5 মাস বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন। উনার এই কথাটাই তো বলবার কথা। আমি 75 সাল পরবর্তী সময় আমার বাবার কাছ থেকে তো এই কথাটাই শুনেছি, এবং আজকে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারকে যদি আপনি জিজ্ঞেস করেন সবাই কিন্তু তাই বলবে যে এই প্রশ্নে আমরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রশ্ন তো আপোষহীন, এখানে তো কোনো আপোষের সুযোগ নেই। এবং এটা নীরবে নিভৃতে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার একজন মুক্তিযোদ্ধা পরিবারের কিংবা একজন প্রকৃত অর্থে বাংলাদেশকে ভালোবাসে এমন নাগরিকের। উনি সাহস করেই বলেছেন, জেনে বুঝেই বলেছেন, এবং উনি যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সেই প্রমাণটাই উনি রেখেছেন। এবং আজকে আমি উনাকে যতবার ওনার কথা শুনেছি এবং উনি প্রেস কনফারেন্সও যে কথাটা বলেছেন, আমার মনে হয়েছে যে উনি এখনো সেই গর্বিত মুক্তিযোদ্ধা। উনার হামলা হচ্ছে, মামলা হচ্ছে, উনি হয়তো অপমানিত হচ্ছেন, কিন্তু অপমানিত হলেও উনি ওনার মানে সাহসের প্রশ্নে, উনি ওনার মানে বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, বঙ্গবন্ধু প্রশ্নে উনি এখনো আপোষহীন আছেন এবং আগামীতেও থাকবেন। এবং আমার আজকে দুদিন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে মুক্তিযোদ্ধাদের এত অবহেলা বা হেলাফেলা করার কিছু নেই। মুক্তিযোদ্ধারা তখন অস্ত্র জমা দিয়েছেন, ওনারা ট্রেনিং জমা দেননি। কাজে আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে অপমান করা হচ্ছে, এর ফলাফল কিন্তু ভালো হবে না, একদম ভালো হবে না। হয়তো মনে করছে আজকে বিএনপি সবচেয়ে বড় যে ভুলটা করেছে, বা বিএনপির প্রতি মানুষের যে মিনিমাম একটা আস্থা বা সম্মানের জায়গা ছিল, উনাদের নিজ দলের একজন মুক্তিযোদ্ধাকে উনারা ছুঁড়ে ফেলে দিয়েছে, অসম্মান করেছে এবং অন্যকে অসম্মান করার পথটাকে সহজ করে দিয়েছে। দেখেন, অল্প কজন ছেলে মেয়ে ওখানে বসেছে, অল্প কজন বিষয় না, কতজন ওখানে গেছে সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে ওই কজন মানুষকে আমরা সামনে দেখছি, মানুষরূপী অমানুষ ছেলে মেয়ে ছিল ওখানে। ওদের ভাষা, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের যে টোনে ওরা ডাকছিলেন ওনাকে, এরা কিন্তু, এদের পেছনে অনেক কুৎসিত জঙ্গি সন্ত্রাসীরা আছে। এবং এরা যখন সকাল থেকে ওখানে অবস্থান করছে, এই সারাদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নুরুল কবির রিজভী যে উনি বা ওনাদের দলের আরো যারা আছেন সম্মানিত, এত বর্ষিয়ান, এত অভিজ্ঞ রাজনৈতিক নেতারা, ওনারা কিন্তু কথা বলেননি। এবং এই যে ওনারা বলেননি, তার পেছনের ইতিহাস কিন্তু আজকের জেনারেশনকে জানতে হবে। কারণ 75 পরবর্তী সময়ে এই বিএনপির হাত ধরেই এই জামাত ইসলামী, এই যুদ্ধাপরাধীরা কিন্তু বাংলাদেশে পুনর্বাসিত হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির নামে তারা যাদেরকে পুনর্বাসিত করেছিল, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যাদেরকে ক্ষমতায়িত করেছিল, তারাই তো আজকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আজকে তাদের হাতে বিএনপিও কিন্তু জিম্মি। বিএনপি বুঝতে পারছে না যে মানে নির্বাচনের যে টোপটা ফেলা বিএনপির সামনে, সেই টোপটার জন্য বিএনপি নিজের অস্তিত্ব, আদর্শকে বিসর্জন দিচ্ছে। বিএনপি কি আগামীকাল জিম্মি বলবেন? বিএনপিকে জিম্মি বলবেন না, বিএনপি দলটাই এটা, এটি ওন আমি বলবো করেছে।
বিএনপি আজকে নির্বাচনকে কেন্দ্র করে তারা নির্বাচনে করবে যে কোনো কিছুর বিনিময়ে, সেটা হয়তো নির্বাচনকে তারা মনে করছে জিম্মি, কিন্তু ওই যে আমি বললাম তারা তো 75 পরবর্তী সময় তারা আদর্শিকভাবে ওইখান থেকে উত্থান। বিএনপির আদর্শের জায়গাটাই তো ওইখানে যে তারা যুদ্ধাপরাধী আলবদর আল শামসকে সারা জীবন আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ক্ষমতায়িত করেছে। 2014 আমরা দেখেছি বিএনপি জোট আর জামাত জোট মিলে কিভাবে আগুন সন্ত্রাস করেছে, এবং যুদ্ধাপরাধী বিচারের সময় কিন্তু তারা একজোট হয়ে প্রতিবাদ করেছে, যুদ্ধাপরাধী বিচারকে বিরোধিতা করেছে। কিন্তু আজকে ফজলুর রহমান প্রতিদিন বঙ্গবন্ধুর কথা বলেন, ফজলুর রহমান 32 নম্বরের কথা বলেন, কিন্তু আজকে স্পষ্ট 32 নম্বরটা ধ্বংসের পিছনে তার বর্তমান চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার নেতৃত্ব আজকের প্রজন্মের কাছে কিন্তু এটাই স্পষ্ট হলো। এখনকার ঘটনাগুলোতে কিন্তু 2-4 যে জেনারেশন 15 বছর 16 বছর আগে বিএনপিকে দেখেনি রাজনীতিতে, বা এই 16 বছর যারা মনে করছে আওয়ামী লীগই পুরো বাংলাদেশে শাসন ব্যবস্থায় ছিল, তো বিএনপি তার শাসন ব্যবস্থায় বাংলাদেশে কি করেছে সেটা তো জানে না ওই জেনারেশন। এই যে আজকে আমরা হিজবুত তাহরি বলি, জঙ্গি বলি, আজকে ইসলামী উগ্র মৌলবাদী বলি, আজকে বাংলাদেশে বোমা হামলা বলি, হলি আর্টিজান বলি, এই সকল কিছুর প্রবক্তাকে, এই সকল কিছুর উদ্যোক্তাকে, এই সকল কিছুকে কারা পৃষ্ঠপোষকতা করেছে? এটা বিএনপি রাজনীতির সেই সরকার ব্যবস্থার সময় হয়েছে, এবং তাদের হাত ধরে 75 পরবর্তী সময় তো এদেশে মানে পুরো জঙ্গিদেরকে একটা অভয়ারণ্য তৈরি করে দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামের যে রাজনীতির আজকের যে মানে আমরা যে ধরনের ক্ষমতা দেখছি, আজকের যে বিস্ফোরণ দেখছি, সেটা বিএনপির ঘাড়ে পাড়া দিয়েই হয়েছে। এবং বিএনপি যে আদর্শের জায়গা থেকে অনেক আগেই বিচ্যুত, এতদিন কিন্তু এটা একটা সবার সামনে একটা ধোঁয়া আসে, একটা অস্পষ্টতা তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এখন তো স্পষ্ট তারা মুক্তিযুদ্ধের পক্ষে না, তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশকে মানে না। তারা যদি তাই হতো তাহলে যখন 400 মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে তখন তারা প্রতিবাদ করতো এবং সেটা নিয়ে জনমত তৈরি করতো। এবং আজকে ইউনূসের সাথে যারা ক্ষমতায়, তাদের সাথে তো এই যে বৈঠক করা, তাদের সাথে এজেন্ডা ফুলফিল করা, বা ভবিষ্যতে তারা ক্ষমতায় যাবে, এই যে নির্বাচনকালীন যে পরিকল্পনাগুলো, এবং তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠক লন্ডনে, এবং বিএনপি আজকে সত্যপ্রণোদিত হয়ে ইউনূসের কিন্তু আরেকটা মব বাহিনীতে পরিণত হয়েছে। আজকে হাসনাতদের সাথে এনসিপির সাথে কিন্তু বিএনপিও মব বাহিনী। তো এই যে দুই মব বাহিনী মিলেমিশে মব বাহিনীর নেতৃত্ব বিএনপির হাতে একদম, এখন তারাই এক্সিকিউট করছে। এবং আজকে সর্বশেষ গতকালকে যে বিএনপিকে আমরা দেখলাম পাকিস্তানি এই হানাদার বাহিনীর সিম্বল, এই লোকটা খালেদা জিয়াকে দেখতে গেল এবং তারা খুব খুশি হলেন, অবশ্য বিএনপি নেতারা তার সাথে দেখা করতে পেরে খুব খুশি হলেন। সেই খুশি খুশি দলের নেতাদের কাছে ফজলুর রহমান অচ্যুত, উনি কি 2 নৌকার পা মনে হয় আপনার? ফজলুর রহমান সাহেব রাজনৈতিক দল হিসেবে উনি ওনার মানে একজন রাজনৈতিক কর্মী, এটা তো উনার সিদ্ধান্ত। উনি বিএনপির মধ্যে থেকে উনি ওনার আদর্শিক জায়গাটাকে উনি বিচ্যুত হননি। রাজনৈতিক যে কোনো দলই করতে পারেন, কিন্তু একজন ব্যক্তির আদর্শের জায়গাটা উনি সেটাকে স্পষ্ট করেছেন। এখন সিদ্ধান্ত তো উনার, উনি কি একটি আদর্শহীন মানে দেশের বিরুদ্ধে যারা 71 সালের পরাজিত শক্তি, সেই রাজনৈতিক অপশক্তির সাথে সেই দলে উনি অবস্থান করবে কিনা, এই সিদ্ধান্তটা উনাকেও আসলে নিতে হবে। কারণ বিএনপি উনাকে আজকে যেখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে উনি কিন্তু একা একজন মুক্তিযোদ্ধা একদমই। এই ফজলুর রহমান 5 আগস্টের পরে কথা বলেছেন, যে এসব কথাবার্তা বলেছেন, সেখানে উনি বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আপনারা রাইট ও রং পছন্দ করেন না পছন্দ, মুক্তিযুদ্ধের মূলধারা হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ যে বিপদে পড়ে আজকের বাংলাদেশ, সেটা প্রমাণ। সেই ফজলুর রহমান 5 আগস্টের পরে বলেছিলেন আওয়ামী লীগের আ লিখতে 10 বছর লাগবে কমপক্ষে। আওয়ামী লীগ যেখানে আ লিখতে 10 বছর লাগবে, উনি বিএনপির বি লিখতে কি 5 মিনিট লাগবে ওনার জন্য? সেটা দেখেন, আওয়ামী লীগ তো আ লিখতে 10 বছর মানে লাগবে হচ্ছে এনসিপি, এবি পার্টি, এদের লাগবে।
ওরা এই যে 2 বছরে এসে আজকে হয়তো সেনাবাহিনীর প্রোটোকল বা সাজোয়া জার্নি ঘুরছে, ডগ স্কোয়াড পাচ্ছে প্রোটোকলে, কিন্তু তারপর ওরা নিবন্ধিত না, ওদের সময় লাগবে। কিন্তু আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগের প্রতিদিন আওয়ামী লীগের কর্মী বাড়ছে, প্রতিদিন কর্মী তৈরি হয়, যে শিশু ভূমিষ্ঠ হয় সেও আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগের যখনই বিরোধী দলে থাকুক আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়। বিরোধী দলের আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আওয়ামী লীগ তো সেই 1952 সালে রাজনীতি করা একটি রাজনৈতিক দল, 71 সালে রাজনৈতিক দল। মানে আজকে যে পাকিস্তানের এই সময়ের যাদেরকে দেখে এখনকার বিএনপির নেতারা, এনসিপির নেতারা উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, এদের এদের যে পরদাদা আইয়ুব খান, টিক্কা খানদেরকে নাকানি চুবানি খাওয়া দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা আসলে ওই পাকিস্তানের অরিজিনাল নেতারাই জানে, যে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধারা কি। এটা আসলে এখনকার এরা এখনো বুঝতে পারেনি। আর বিএনপি, আজকে বিএনপি কিন্তু নাই আর, এটা আমি বলতেই পারি। কারণ দেখেন, একই সাথে আমরা আরেকটা পিকচার দেখেছি কালকে, রুমিন ফারহানাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এবং রুমিন ফারহানাকে যেভাবে এনসিপির নেতা যে নাসিরউদ্দিন, তারপরে হাসনাতটা যেভাবে আওয়ামী লীগের সম্পাদক এবং যেভাবে অত্যন্ত অশালীনভাবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলছিল, সেই রুমিন ফারহানাকে নিয়েও তো বিএনপি কিছু বলেনি। যখন এই আমরা দেখছি যে রুমিন ফারহানাকেও গালমন্দ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তখনও তো বিএনপির নেতারা এনসিপির নেতাদের সাথে বসে আছে। তো কাজেই যারা, আমরা রুমিন ফারহানাকেও দেখেছি, তিনি কিন্তু সংবিধান নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের পক্ষে উনি কিন্তু অনেকখানি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে গঠনমূলক কথা বলেছেন। কিন্তু তাকেও তো আমরা দেখেছি, তার সাথে বিএনপির হিসেব নিকেশ আছে, তাকেও বিএনপি কিন্তু সম্মান রক্ষা করতে পারছে না, বিএনপি তার পাশেও দাঁড়ায়নি। তার মানে বিএনপি আজকে এনসিপির মন জয় করবার জন্য, ইউনূসের মন জয় করবার জন্য, জামাত ইসলামের মন জয় করবার জন্য বিএনপি তাদের হয়ে কাজ করছে। বিএনপির নিজস্ব যে রাজনৈতিক ধ্যান ধারণা, আমি সেখানে বিএনপিকে খুঁজে পাই না। আমি কয়েকদিন আগে অন্য একটি শোতে বলেছিলাম যে বিএনপিকে আসলে স্থির করতে হবে, তারা কি মুক্তিযুদ্ধের ট্রেনে উঠবে নাকি জামাত ইসলামের যুদ্ধাপরাধীর ট্রেনে উঠবে, 71-এর পরাজিত শক্তির ট্রেনে উঠবে। তো সেই প্রশ্নের উত্তর তো বিএনপি দিয়ে দিয়েছে, তারা তো মুক্তিযুদ্ধের ট্রেনে নাই, তারা বাংলাদেশের ট্রেনে নাই। কারণ এটা তো খুব স্পষ্ট। আজকে তো 5ই আগস্ট পরবর্তী সময় অনেক কিছু অস্পষ্ট ছিল, কিন্তু আজকে তো সবই স্পষ্ট। 850 জন মৃত্যুবরণ করেছে, এটা সরকারি গেজেটে আমরা জানি যে জুলাই আগস্টে 853 জন নিহত হয়েছে। আমি আরেকটা প্রসঙ্গে আসি আপনার সাথে। সর্বশেষ মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় আমরা মুক্তিযোদ্ধাদের খুব বলিষ্ঠ একটা আওয়াজ দেখলাম এবং তারা বলেছিল 15 আগস্ট তারা বত্রিশ যাবে। জি। কিন্তু হঠাৎ করে সেই প্রোগ্রামটা, ওটা একটা মঞ্চ 71 নামে একটা সংগঠনও আমরা শুনলাম, সেই প্রোগ্রামটা তারা গেল না এবং না যাওয়ার ব্যাপারেও কিন্তু তারা সঠিক বক্তব্য উপস্থাপন করতে পারেননি। এটা কি মুক্তিযোদ্ধাদের মাঝে কোনো পিছু হটা মানে হতাশার প্রকাশ আপনি দেখেন? এটা না, ওই ঘটনাটার আসলে পিছনে অনেক বিষয় ছিল যতটুকু জেনেছি। যখন মঞ্চ 71 থেকে ঘোষণা আসছিল যে 32-এ যেতে বাধা দিলে আমরা বাধা মানব না, এবং অনেক সবাই কিন্তু প্রচুর জনমত তৈরি হয়েছিল, সকলে ধানমন্ডি 32-এ যাবেন, এরকম একটা প্রস্তুতিও সকল মুক্তিযোদ্ধা এবং ছাত্র জনতার মাঝে হয়েছিল। কিন্তু সেই ঠিক 3-4 দিন আগে থেকে আমরা দেখলাম যে এই আহ্বানটা যিনি করেছিলেন, জেরাই খান পান্না স্যার, বীর মুক্তিযোদ্ধা, উনাকে আসলে হাউস অ্যারেস্টের মতো করে ফেলা হলো। উনি বাসা থেকে বেরোতে পারলেন না, ওনাকে এক ধরনের নজরবন্দি করা হলো। তো নজরবন্দি করার কারণে যেটা হলো যে আমরা বুঝতে পারলাম, আর উনি বাসা থেকে বেরোবার চেষ্টা করেছে, এটা কি আমরা দেখেছি? উনি বাসা থেকে বেরোবার চেষ্টা করেছেন, এটাও তো আমরা দেখি নাই। না, সেটা নয়, কিন্তু আসলে উনার বয়সী একজন মানুষ যখন একই সাথে কিন্তু সরকারিভাবে খুব
মানে খুব স্ট্রং ভাবে কিন্তু একটা ঘোষণা এসেছিল যে 15ই আগস্ট কোনো সভার কোনো কিছু করা যাবে না, ধানমন্ডি 32-এ কাউকে যেতে দেওয়া হবে না। সেরকম কঠিন সিদ্ধান্ত সরকারের দিক থেকে ছিল, এবং আমরা দেখেছি যে মোটামুটি যৌথ বাহিনীর মতো বাহিনী গঠন করে আওয়ামী লীগের নেতা সমর্থকদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে, এবং মুক্তিযোদ্ধাদের উপর যারা যে সকল মুক্তিযোদ্ধারা বলছিলেন, চেষ্টা করছিলেন যে ধানমন্ডি 32-এ যাবেন, সবার উপর এক ধরনের নজরদারি ছিল। আর মুক্তিযোদ্ধা জেনারেল খান পান্না স্যার যেহেতু বয়স্ক মানুষ, উনার উপরও এক ধরনের নজরদারি ছিল। আসলে উনি পরবর্তীতে উনি আসলে বেরোতে পারেন, ওনার বাসার সামনে আমরা শুনেছিলাম যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের তখন কেউ আসলে যেতে পারেনি। কিন্তু আমরা দেখলাম ওনারা না যান, কিন্তু আমরা আজিজুরকে দেখলাম, একজন রিক্সা চালক, আজিজুরের প্রতিবাদটা দেখলাম, এবং আজিজুরের প্রতিবাদের পিছনে দাঁড়িয়ে গেল পুরো বাংলাদেশ। এত মানুষ বিভিন্ন জায়গা থেকে এবার 15 আগস্টটা পালন করলো, তখন এটা আওয়ামী লীগের প্রোগ্রাম থাকলো না, এটা মানুষের প্রোগ্রাম হয়ে গেছে। ওরা বঙ্গবন্ধুকে কেড়ে নিতে চেয়েছিল, বঙ্গবন্ধুকে মুছে দিতে চেয়েছিল। 15ই আগস্ট শোক জানাতে দেবে না, 15ই আগস্ট কোনো নেতাকর্মী কোথাও থেকে বেরোতে পারবে না কালো পোশাক পরা দেখলে, এবং আগের দিন মোবাইল চেক হচ্ছিল, এবং কড়াকড়ি সিদ্ধান্ত নিয়ে সরকার মানে এমন একটা মুখোমুখি সাংঘর্ষিক জায়গায় দাঁড়ানো যে মানুষকে রাস্তায় বেরোতে দেবে না। সারা পৃথিবীতে তখন সুনামি হয়ে গেল বঙ্গবন্ধুকে নিয়ে, প্রায় 27 কোটি বিনম্র শ্রদ্ধা, এবং 11 ঘন্টায় 23 লক্ষ পোস্ট বঙ্গবন্ধুকে নিয়ে। এবং আজিজুলের মতো একজন দেশপ্রেমিক, এই আজিজুলরাই তো 1971 সালে আসলে যুদ্ধ করেছিলেন, আজিজুলের মতোরাই তো। তো ফুল নিয়ে গেছে তার বিরুদ্ধে যে অ্যাকশনে গেছে সরকার বাহিনী, মব বাহিনী, এবং সেখানে যা যা ঘটেছে সেইগুলো তো আসলে কোনো সভ্য দেশে ঘটে না। সেখানে মেজর ডালিমের ভাষণ বাজিয়ে শোনানো হয়েছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, কথা দিলাম তারেক ভাই ধানমন্ডি 32 দখল নিলাম, এই স্লোগান দিচ্ছিল, মাইকে ঘোষণা দিচ্ছিল যারা আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর সমর্থক, তারা বের হয়ে যান। এবং তারা লুঙ্গি ডান্স, সানি লিওন ডান্স যেভাবে করেছে, বহু প্রজন্ম এটা মনে রাখবে যে বিএনপি তার রাজনৈতিকভাবে এটা কেমন, কোন জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে, যে একটা মানে শোকের দিন, স্মরণের দিন ধানমন্ডি 32, যেখানে সাধারণ মানুষরা যেতে চেয়ে হয়রানি হয়েছে। একজন রুকিয়া প্রাচী, আমরা আগের বছর 15 আগস্ট আপনাকে যে ভূমিকায় দেখেছিলাম, আপনি যে নিগ্রহের শিকার হয়েছিলেন, এবার আপনাকে সেই ভূমিকা আমরা দেখলাম না কেন? আমি যেতে চেয়েছিলাম, পান্না স্যাররা যখন যাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আমার যাওয়ার কথা ছিল, আমিও যাব পরিকল্পনা ছিল। কিন্তু তারপর যখন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো, যে শোক পালন বনাম রাষ্ট্র বিরোধিতা জায়গায়, সেখানে আসলে অহেতুক রক্তপাত হওয়া বা মানুষের প্রাণহানির আশঙ্কা, সে কারণে আমার যাওয়াটা হয়নি। কিন্তু তার আগের বছর আমি যখন গিয়েছিলাম, তখন আসলে আমার হিসেব নিকেশ করার মতো মানসিক অবস্থা ছিল না, আমার মনে হচ্ছিল আমার যেতে হবে, আমি একক সিদ্ধান্তেই সেখানে চলে গিয়েছিলাম। কিন্তু এবার যেতে চাওয়ার পরও রাজনৈতিকভাবে, দলীয়ভাবে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জায়গায় আমি যেতে পারিনি। কিন্তু আজিজুল আমাদের হয়ে গেছেন, এবং একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, অনেক বয়স্ক একজন মা, তিনি আঁচলে লুকিয়ে ফুল নিয়ে গিয়েছিলেন, তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এবং আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির বহু মানুষ তাদের পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বঙ্গবন্ধুকে নিয়ে, সেটার জন্য প্রত্যেককে আবার তারা ছবি ব্যানার করে জুতা নিক্ষেপ করেছে, ঘৃণা জানিয়েছে। তার মানে ধানমন্ডি 32-কে কেন্দ্র করে, 15ই আগস্টকে কেন্দ্র করে ইউনূস বাহিনী যে ইতিহাস স্থাপন করেছে, 1975 সালের 15ই আগস্ট যেমন কলঙ্কময় একটি দিন ছিল, তেমনি 2025-2024-এর 15ই আগস্ট
মানে প্রজন্ম থেকে প্রজন্ম কলঙ্কময় ইতিহাস হিসেবে লেখা থাকবে পৃথিবীতে। কিন্তু কারণ নেতৃত্ব নিয়ে গেছে আর ইউনূস না, নেতৃত্ব নিয়ে গেছে কিন্তু বিএনপি এখন হ্যাঁ 3200 দখল বিএনপি, হয়ে গেছে। কিন্তু ইউনূস তাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে। মানে আমরা আমরা আবার ফজলুর রহমান প্রসঙ্গে আসি। আপনি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে বিএনপি যে ভাষায় তাকে শোকজ করেছে, যদি বিএনপির শোকজটাকে কবুল করেন, ফজলুর রহমান কি আর বীর মুক্তিযোদ্ধা থাকেন সবার কাছে? না, বা আমার আপনি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আপনার প্রত্যাশা কি এই মুহূর্তে তার কাছে? আমার প্রত্যাশা হচ্ছে উনি কেন বিএনপির কাছে কারণ দর্শাবেন? কারণ উনি বিএনপিকে জন্ম দিয়েছেন। উনি দেশ স্বাধীন না করলে তো বিএনপির জন্ম হতো না। আর যদি জিয়াউর রহমান সাহেবকে যদি বিএনপির লোকজন মুক্তিযোদ্ধা হিসেবে মানতেই চায়, তাহলে তো ফজলুর রহমানকে অপমান করতে পারে না তারা। সমগ্র বিএনপি মিলে যদি এখন ফজলুর রহমান সাহেবের কাছে মুক্তিযোদ্ধা হিসেবে যদি মাফ চায়, তাহলে উনি মাফ পেতে পারে তারা। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে তারা যে ভাষায় এনসিপির সাথে যোগ সাজস করে যেভাবে অপমান করছে, একজন মুক্তিযোদ্ধা কেন কৈফিয়ত দেবে? মুক্তিযোদ্ধা হিসেবে তো কৈফিয়ত দেওয়ার কথা না ওনার। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মনে করে উনি যদি কৈফিয়ত দিতে যান, উনি যদি এটাকে গ্রহণ করেন, সেটা সকল মুক্তিযোদ্ধার জন্য অসম্মান হবে। কারণ উনার হাত ধরে তো বিএনপি, উনার হাত ধরে বিএনপি বলছি আমি। কারণ দেশ স্বাধীন না হলে বিএনপি কোত্থেকে আসতো? আজকে বিএনপি রাজনীতি মুক্তিযোদ্ধাকে কারণ দর্শাচ্ছে কুরুচিপূর্ণ শব্দ দিয়ে। আজকে যে ভাষায় উনাকে কারণ দর্শাতে বলা হয়েছে, এটা একটা মুক্তিযুদ্ধকে বলা ভাষা নয়। তার মানে এটা হচ্ছে মুক্তিযোদ্ধার উপরে আক্রোশ, মুক্তিযুদ্ধের উপর আক্রোশ। এই আক্রোশটা মানে রাজনৈতিক ব্যক্তি, বিএনপির একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নয়, একজন মুক্তিযোদ্ধা এবং যিনি বঙ্গবন্ধুকে সমর্থন করছেন, মুক্তিযুদ্ধকে সমর্থন করছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। এ কারণেই কিন্তু আজকে ওনাকে কারণ দর্শানোর নোটিশটা পেতে হয়েছে। এবং আমি উনি সর্বশেষ উনি যে কথাগুলো বলেছেন, যে উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদের মধ্যে একজন। ওনার সমসাময়িক রাজনীতিবিদ আছেন আমির হোসেন আমু আর রাশেদ খান মেনন। সেই এমন একজন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, তিনি একটা স্ট্যান্ড নেবেন এই সময়, আমরা সেটা আশা করি। রোকে পাচ্ছি, আমরা শেষ করব। শেষ করার আগে একটা, কালকে পাকিস্তানি মন্ত্রী যখন বললেন মন পরিষ্কার করে, গণহত্যাকারী যার হাতে আমাদের পূর্বপুরুষের রক্তের দাগ, সে আমাদেরকে মন পরিষ্কার করতে বলছে। তার প্রতিবাদে আওয়ামী লীগের যে বিশাল মিছিল দেখলাম ঢাকা শহরে, এই ম্যাজিকটার কারণটা কিভাবে? প্রথমত যে পাকিস্তানের একটা লোক এসে জাতীয় পতাকার সামনে দাঁড়ানো, এটাই আমাদেরকে খুব আঘাত করছিল। তারপর যখন উনি খুব অধ্যতের সাথে বলছিলেন যে মন পরিষ্কার করার কথা, এবং উনি যে অ্যাঙ্গেল থেকে এটাকে ব্যাখ্যা করছিলেন, সেটাও খুব অশালীন মনে হয়েছে। 1971 সালের 25শে মার্চ রাতে কি ওনাদের মন পরিষ্কার ছিল? যখন 3 লাখ মা বোনের উপর ধর্ষণ হয়েছে তখন মন পরিষ্কার ছিল? 30 লাখ শহীদের উপরে যখন শহীদের রক্তের উপর দিয়ে তার পাক খানাদার বাহিনীর মন পরিষ্কার ছিল? তাদের যে ষড়যন্ত্র, যে চক্রান্ত এখনো বলবৎ আছে, তাদের কি মন পরিষ্কার আছে? সেই ওরা ওরা কোন কোন মানে বন্ধুত্বের কথা, কোন ভ্রাতৃত্বের কথা, কোন মানে স্বজন প্রিয়জন পাকিস্তান বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের আত্মীয়তার কথা বলতে চান? কোনো কিছুই তো এখানে আসে না, কোনো যুক্তি আসে না, কোনো ধর্মেও আসে না। ধর্ম কি তাদেরকে বলেছে মুসলমানকে ধর্ষণ করে ফেলতে হবে, হত্যা করতে হবে, দেশ দখল করতে হবে রাতের আধারে? না। আজকে পাকিস্তান তার স্বার্থের জন্য, পাকিস্তানকে আজকে যারা এনেছে, এটা হচ্ছে চক্রান্ত। 5ই আগস্ট কেন হয়েছে? এই পাকিস্তানিদের জন্যই। আজকে ইউনূস কি বাংলাদেশকে ধারণ করে? আজকে বিএনপির নেতারা সেখানে হাস্যোজ্জ্বল, এবং বেগম খালেদা জিয়ার সাথে যে দেখা করতে গেলেন, মানে এই যে এই বিষয়গুলো অত্যন্ত, মানে তাদের কাছে কোনো ব্যাপার না, তাদের হৃদয়ে কোনো রক্তক্ষরণ নেই। কিন্তু প্রফেসর ইউনূস বলেছেন বাংলাদেশের লোকজন নাকি পাকিস্তানি গান শুনে খুব বেশি আলোড়িত হয়, পছন্দ করে। সেই সংস্কৃতির উপর দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক গড়ে উঠতে পারে, নানা কিছু হতে পারে। এখনো যে বললাম যে তাদের মিথ্যাচার, তাদের কুরুচিপূর্ণ আচরণ এবং বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান,
এটা এত স্পষ্ট, এখন আর বর্ণনারও কিছু নেই। এখন প্রতিটা মানুষ বুঝতে পারে যে তারা আসলে এই বাংলাদেশ, যে বাংলাদেশ 1971 সালে আমরা পেয়েছি, সেই বাংলাদেশের কেউ না। এই আজকে যারা ক্ষমতায় আছে তাদের আশেপাশে লালবদর, আলবদর, আলশামস, রাজাকার, যুদ্ধাপরাধী, এরা কেউ তো বাংলাদেশের পক্ষের না। তাই তার কাছে আজকে পাকিস্তানের সঙ্গীত পছন্দ। তারা আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে, চুক্তি করছে। এটা তাদের নিজেদের এজেন্ডা ছিল, যে এজেন্ডার বিনিময়ে তারা আসলে ক্ষমতাটা দখল করেছে। আজকে পাকিস্তান সাথে তাদের ভিসা চুক্তি থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমাদেরকে ইঙ্গিত করে যে তারা 1971 সালের 16ই ডিসেম্বর যে গ্লানিটা মুছে ফেলতে পারেনি, যে পরাজয় মানতে পারেনি, সেই জায়গা থেকে তারা আসলে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানের দিকে নিয়ে যেতে চায়। তো এটা তো আসলে ইউনূসের এজেন্ডা, বিএনপির এজেন্ডা, আজকে জামাত ইসলামের এজেন্ডা। এটা বাংলাদেশের আপামর জনসাধারণের এজেন্ডা না। এবং আমি মনে করি যে যে মিছিলটা আপনি দেখেছেন গুলিস্তানে, এই মিছিল আরো বড় হবে। এখন আর মানুষ আর ভয় পাবে না, কারণ যখন পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী লাল সবুজ পতাকার সামনে দাঁড়িয়ে হাসছে এবং বাকিরা নির্লজ্জের মতো তার সাথে হাত মিলাচ্ছে, এবং আমাদের বেগম খালেদা জিয়ার বাসায় কি তার সাথে সৌজন্যতা সাক্ষাৎ করছে, এগুলো যখন জাতি দেখে ফেলে তখন জাতির কাছে কিন্তু ট্যাগলাইনটা স্পষ্ট হয়ে যায় যে আমাদের এখন আসলে যুদ্ধে যাওয়ার, রাস্তায় নেমে যাওয়ার সময়। মিছিল বড় হবে এখন, এবং আপনি দেখবেন মুক্তিযোদ্ধারা চুপ করে থাকবে না, মুক্তিযোদ্ধার সন্তানরা চুপ করে থাকবে না, এবং মুক্তিযোদ্ধার পরিবার, শহীদের পরিবার, আপামর জনসাধারণ, তারা এই হিসেবটা মেনে নিবে না। কারণ মানুষের উপর দাঁড়িয়ে, মানুষের জীবনের উপর দাঁড়িয়ে একটা সুন্দর বাংলাদেশকে ধ্বংস করে আপনি পাকিস্তানের সাথে হাত মিলাবেন, এটা আমার মনে হয় না আমাদের দেশের বাঙালি কোনোদিন মেনে নিবে। এবং হয়তো চুপ করে আছে, আজকে থমথমে আছে। কিন্তু ওই যে মেয়েটা, যে ছেলেটা ওখানে বসে বসে খারাপ খারাপ ভাষায় ফজলুর রহমান, উনি আমাদের বীর মুক্তিযোদ্ধা একজন, তার সম্পর্কে লিখছিল, তো এই যে কয়েকজন, এরা কিন্তু হারিয়ে যাবে, এরা থাকবে না। ওই পাকিস্তান হানাদার বাহিনীর কি আছে ইতিহাসে? তাদের নাম আছে? যে সকল মেজর, যে সকল লেফটেন্যান্ট কর্নেল ওই আমাদের আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, বাড়ি বাড়ি কি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমাদের মা বোনদের সম্ভ্রম নিয়েছে, এদের কারোর নাম কিন্তু নেই। ওই হানাদার বাহিনী, ওই হানাদার বাহিনীর মতো কিন্তু এই বাহিনীও হারিয়ে যাবে। আজকে ইউনূসও কিন্তু হানাদার বাহিনী, বিএনপিও হানাদার বাহিনীতে পরিণত হয়েছে। বিএনপিকে আমি আর আজকে মনে করি না মুক্তিযুদ্ধের দল, এবং এটা আমার ভাষ্য না, এটা আমাদের সকলের ভাষ্য। আমরা সবাই মুক্তিযোদ্ধাদের সাথে আছি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি আমাদের বর্ষিয়ান একজন নেতা। উনি তো 5 আগস্ট থেকে কথা বলেই এসেছেন। উনারা বলছেন, বঙ্গবন্ধু বলেছেন, বঙ্গবন্ধু পুরো পরিবার সহ রক্ত দিয়েছেন। তো সব রক্ত, সব ত্যাগ তিতিক্ষা বঙ্গবন্ধু থেকে শুরু করে শুধু মুক্তিযোদ্ধারাই দেবে? আমরা কি করব? আমাদের কিছু করার নেই? আমাদের এই বাঙালি জাতির কি কিছুই করার নেই? এখন বাঙালি জাতির এই ঋণ পরিশোধ করতে হবে। আর বাঙালি জাতি যদি ঋণ পরিশোধ করতে না পারে, এই বাংলাদেশ যেখানে পৌঁছে যাবে, 50 বছর 100 বছর পর আরেকজন বঙ্গবন্ধু জন্ম নিবে না এই বাংলাদেশকে গহ্বর থেকে তুলে আনবার জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, কিন্তু যদি আজকে জনগণ না জাগে, আজকে মুক্তিযুদ্ধের পরিবারগুলো যদি না জাগে, আজকে মুক্তিযুদ্ধের পরিবার সন্তানদেরকে দায়িত্ব নিতে হবে। সন্তানরা ঘরে বসে থাকলে হবে না, সন্তানদেরকে দায়িত্ব নিতে হবে যে তাদের পিতা আক্রান্ত। আজকে মুক্তিযোদ্ধা আক্রান্ত মানে আমাদের পিতা আক্রান্ত, কাজে আমাদের দায়িত্ব নিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি মনে করি আমার অনেক গ্লানি হয়েছে। আমার মনে হয়েছে যে আমি যতই বাংলাদেশ আওয়ামী লীগ করি, তারপর তো আমার তো প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কাজে আমাদের মতো যারা সন্তানরা আছেন, আমার মনে হয় সকলকে দায়িত্ব নিতে হবে। আমাদের মুক্তিযোদ্ধা কতজন আর বেঁচে আছেন? খুব বেশি বেঁচে নেই। কিন্তু আমরা 20 কোটি জনগণের মধ্যে যদি 5 কোটি জনগণও ভাবে যে এই মুক্তিযোদ্ধাদের দায়িত্ব আমাদের নিতে হবে, তাদের বদলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। এক একজন মুক্তিযোদ্ধার পিছনে 10 জন মানুষ দাঁড়াবে, তাহলেই এই যে পাক হানাদার বাহিনী, আমি তো ইউনূসকে এখন পাক হানাদার বাহিনী বলবো, বিএনপিকেও পাক হানাদার বাহিনী বলবো। এরা পাকিস্তানের সেই বাহিনী, মিলিটারি সেই বাহিনী। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রোকেয়া প্রাচী। আপনার উচ্চারণকে আমরা আলোকিত করি এবং আমরা সবাই আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বলি আপনি ওখান থেকে বেরিয়ে আসুন। এই শোকজ কবুল করলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আর মুক্তিযোদ্ধা থাকবেন না। আপনি আমাদের গৌরব, আপনি আমাদের মুকুট, আপনি আমাদের নেতৃত্বে আসুন। সবাইকে ধন্যবাদ।